হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত। আজ আমি মূলত আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীতে পড়ছো এবং তোমাদের যে প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসবে 4 নাম্বারের, সে সংক্রান্তই একটি প্রশ্ন আজকে আলোচনা করব। আমরা কিন্তু পূর্ববর্তী ভিডিওগুলোতে তোমাদের গুরুত্বপূর্ণ যে প্রথম অধ্যায় থেকে আসবে সে ধরনের প্রশ্ন কিন্তু আমরা আলোচনা ইতিমধ্যেই করে ফেলেছি। অর্থাৎ টেনিস কোর্টের শপথ, ফ্রান্সের সামাজিক যে ব্যবস্থাটা রয়েছে বিপ্লব পূর্ব ফ্রান্সের, তারপরে ফ্রান্সের দার্শনিকদের অবদান, এমনভাবে আমরা কিন্তু তোমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে পুরো তোমাদের এই নবম শ্রেণীতে সম্পূর্ণ কিন্তু আমরা আলোচনা করব। এর পাশাপাশি আমরা মাধ্যমিকেও তোমরা যারা পড়ছো তোমাদেরও 2027 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তারাও অবশ্যই কিন্তু হিস্ট্রি দর্পণ চ্যানেলটিকে ফলো করে রেখো। অর্থাৎ তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করোনি এবং নোটিফিকেশন অন করে রাখোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে এবং তোমাদের সুবিধার্থে এবং ইতিহাসের যাবতীয় বিভিন্ন প্রশ্ন এবং উত্তর কিন্তু এখানে তোমরা পাবে। এবং তোমাদেরও যদি কোনো প্রশ্ন নিয়ে কোনো সমস্যা থাকে বা কোনো উত্তর জানার ক্ষেত্রে কোনো সমস্যা থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমরা চেষ্টা করব তোমাদের সঠিক উত্তরটা দেওয়ার এবং একদম অথেন্টিক ভাবে তোমরা যাতে শিখতে পারো এবং খুব ভালোভাবে যাতে পরীক্ষায় উপস্থাপন করতে পারো, তার বিভিন্ন পদ্ধতি এবং কৌশল কিন্তু আমরা সব তোমাদের বলে দেব। আর চলো তাহলে আর দেরি না করে শুরু করা যাক। আজকের যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা আজকে আলোচনা করবো তোমাদের টিকা আকারে যেটা আসতে পারে, ইতিমধ্যে এটাও কিন্তু তোমাদের, তোমরা যদি যাদের দিদি দাদারা আছে ইতিমধ্যে যারা পঞ্চম সেমিস্টার পরীক্ষা দিয়েছে ইতিহাস মেজর 5.2-তে, ওখানেও কিন্তু এই প্রশ্নটা এসছে। আজ আমি সেটা নিয়ে আলোচনা করব। সেটা কি? সেটা হলো সন্ত্রাসের রাজত্ব বলতে কি বোঝো, আলোচনা করো। অথবা টিকা আকারে আসতে পারে 4 নাম্বারের সন্ত্রাসের শাসন, টিকা লেখো। চলো শুরু করা যাক। দেখো, 1793 সালে 21শে জানুয়ারি ফরাসি সম্রাট ষোড়শ লুইয়ের যখন মৃত্যু হয়, তার মৃত্যুদণ্ডের পর ফ্রান্সে অভ্যন্তরীণ অর্থাৎ ফ্রান্সের ভেতরে ও বৈদেশিক অর্থাৎ বিদেশে উভয় দিক থেকে কিন্তু নানান সমস্যার সম্মুখীন হয়। তাহলে বুঝতেই পারছো, যখন 1793 সালের 21শে জানুয়ারি ফরাসি সম্রাট ষোড়শ লুইয়ের মৃত্যুদণ্ড হয়, সেই মৃত্যুদণ্ডের পর কিন্তু ফ্রান্সের অভ্যন্তরীণ ও বৈদেশিক এই দিকগুলোতে কিন্তু সমস্যার সম্মুখীন হতে থাকে। ঠিক এই পরিস্থিতিতে ফ্রান্সের জ্যাকোবিন দল অর্থাৎ জ্যাকোবিন দলের শীর্ষস্থানীয় নেতা রোবস্পিয়ার ও তার অনুগামীরা দেশে এক জরুরি শাসন চালু করেন। এ প্রসঙ্গে বলে রাখি, তোমাদের এটা একটু জানতে হবে জ্যাকোবিন ও জিরোন্ডিস্ট কারা। কারণ দেখো, তোমরা যখনই বুঝতে পারছো যে এখানে জ্যাকোবিন দলের শীর্ষস্থানীয় নেতা রোবস্পিয়ার এবং তার অনুগামীরা দেশে একটা জরুরি শাসন চালু করে, তাহলে তার বিপরীত দিকে মনে রাখতে হবে অর্থাৎ জিরোন্ডিস্ট দল। জিরোন্ডিস্ট কারা ছিল? তারা ছিল বুর্জোয়া গোষ্ঠীর মানুষরা। ঠিক আছে। এবার এই রোবস্পিয়ারের অনুগামীরা দেশে জরুরি শাসন চালু করেন। এই আপৎকালীন জরুরি শাসনই সন্ত্রাসের শাসন নামে কিন্তু পরিচিত। অর্থাৎ যদি একটু ভালো করে দেখো তাহলে দেখো একদমই সোজা। আর খুব ভালো করে তোমরা যদি একটু শোনো এটা, আশা করি তোমাদের আর পড়তে হবে না, তোমরা খুব ভালোভাবেই বুঝে যাবে। অর্থাৎ সন্ত্রাসের শাসনটা কি? 1793 সালের 21শে জানুয়ারি তারিখে ফরাসি সম্রাট ষোড়শ লুইয়ের মৃত্যুদণ্ডের পর ফ্রান্সের কিন্তু আভ্যন্তরীণ ও বৈদেশিক এই উভয় দিকেই কিন্তু নানা সমস্যার সম্মুখীন হয়। ঠিক এই সময়ে বা এই পরিস্থিতিতেই কিন্তু ফ্রান্সের জ্যাকোবিন দলের একদম শীর্ষ নেতা যিনি রোবস্পিয়ার, তিনি কিন্তু তার অনুগামীদের নিয়ে দেশে একটা জরুরি শাসন চালু করেন। এই আপৎকালীন জরুরি ব্যবস্থায় কিন্তু সন্ত্রাসের শাসন নামে পরিচিত। এবার 1793 সালের 2রা জুন থেকে 1794 সালের 27শে জুলাই পর্যন্ত দীর্ঘ 13 মাস ধরে এই সন্ত্রাসের শাসন কিন্তু চলতে থাকে। অর্থাৎ বুঝতেই পারছো, 1793 এর 2রা জুন থেকে 1794 এর 27শে জুলাই পর্যন্ত দীর্ঘ 13 মাস ধরে এই সন্ত্রাসের শাসন চলে এবং নির্বিচারে সাধারণ মানুষকে কিন্তু এখানে হত্যা করা হয়। প্রায় 50,000 মানুষকে কিন্তু সন্ত্রাসের বলি দিতে হয়। অর্থাৎ প্রায় 50,000 মানুষ সন্ত্রাসের শাসনের ফলে বলি হয় বা মারা যায় এবং বহু মানুষ চিরদিনের মতো নিখোঁজ হয়ে যান। মানে আরো এমন অনেক মানুষ ছিলেন যারা
পুরোপুরি নিখোঁজ হয়ে যান, অর্থাৎ তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। এবং বেইলি, মাদাম রোলা, হেবার্ট, দান্তো প্রমুখ সন্ত্রাসের বলি হন। এই যে গুরুত্বপূর্ণ দার্শনিক ছিলেন এরাও কিন্তু সন্ত্রাসের বলি হন, এবং এই ঘটনাটাই কিন্তু লাল সন্ত্রাস নামে পরিচিত। এরপর সন্ত্রাসের শাসনের প্রধান তিনটি রূপ ছিল। কি কি ছিল? অর্থনৈতিক সন্ত্রাস, ধর্মীয় সন্ত্রাস এবং রাজনৈতিক সন্ত্রাস। মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই জেনে রাখবে তোমরাও। অর্থাৎ এই সন্ত্রাসের শাসনের মধ্যে আবার এর তিনটি রূপ ছিল: অর্থনৈতিক, ধর্মীয় এবং রাজনৈতিক। এবার অর্থনৈতিক সন্ত্রাসের মধ্যে ল অফ ম্যাক্সিমাম জারি করে বলপূর্বক নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো হয়। অর্থাৎ যেটা অর্থনৈতিক সন্ত্রাসের মাধ্যমে কিন্তু ল অফ ম্যাক্সিমাম জারি করা হয়, একটা আইন জারি করা হয়, এবং এই আইন জারি করে জোর করে কিন্তু নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো হয়। রুটি, মাংস ও অন্যান্য আবশ্যিক পণ্য রেশনিং ব্যবস্থার মাধ্যমে নির্দিষ্ট দামে বিক্রি করা হয়। অর্থাৎ আমরা রেশন থেকে যে ধরনের পণ্যগুলো পাই, এরকম বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য এবং রুটি আর মাংসও কিন্তু সেই সময় রেশনে বিলি করা হতো, অর্থাৎ একটা নির্দিষ্ট মূল্য নিয়ে। এছাড়াও মূলত হিবার্টের নেতৃত্বে সংগঠিত ধর্মীয় সন্ত্রাসের অর্থাৎ হিবার্টের নেতৃত্বে ধর্মীয় সন্ত্রাসের একটা কিন্তু প্রধান অঙ্গ হিসেবে হিস্ট্রি ও ক্যালেন্ডার বাতিল করা হয়। প্রতি বিপ্লবীদের ধ্বংস করার উদ্দেশ্যে ফ্রান্সে বিনা বিচারে গ্রেপ্তার ও মৃত্যুদণ্ড প্রদান করা হয়। তাহলে যদি একটু ভালো করে প্রথম থেকে আমরা দেখি, তাহলে বুঝতে পারবো যে সন্ত্রাসের শাসনটা মেইনলি যখন থেকে আর কি ষোড়শ লুইকে মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়, এবং তারপর থেকে অর্থাৎ ১৭৯৩ ২১শে জানুয়ারির পর থেকেই কিন্তু এটা একটা খুব একটা বড় আকার ধারণ করে। এবং কি ধারণ করে? এটা কিন্তু যখন রোবসপিয়ার শীর্ষস্থানীয় নেতা হন এবং দেশে একটা আপৎকালীন জরুরি অবস্থা জারি করেন, এখান থেকে কিন্তু সন্ত্রাসী শাসন শুরু হয়। এবং ১৭৯৩ ২রা জুন থেকে ১৭৯৪ ২৭শে জুলাই, অর্থাৎ ১৩ মাস ধরে কিন্তু এই সন্ত্রাসের শাসন চলে, এবং এর ফলে কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে দার্শনিক থেকে শুরু করে প্রায় ৫০,০০০ মানুষ কিন্তু এর বলি হন। এর পাশাপাশি বিভিন্ন দার্শনিকরাও কিন্তু এর বলি হন, যেমন হিবার্ট, দান্তো, মাদাম রোলা। এটি কিন্তু লাল সন্ত্রাস নামে পরিচিত। এছাড়াও সন্ত্রাসের শাসনের কিন্তু প্রধান তিনটি রূপ ফুটে ওঠে: একটা অর্থনৈতিক, একটা ধর্মীয় এবং একটা রাজনৈতিক। এই যে অর্থনৈতিক সন্ত্রাস, এটা কিন্তু একটা আইন, অর্থাৎ ল অফ ম্যাক্সিমাম জারি করে কিন্তু নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য ছিল সেগুলোর দাম কিন্তু কমানো হয়, এবং রেশনিং ব্যবস্থার মাধ্যমে নির্দিষ্ট একটা মূল্যে কিন্তু রুটি, মাংস এবং অন্যান্য পণ্য কিন্তু বিলি করা হয়। আর এছাড়াও হেবার্টের নেতৃত্বে সংগঠিত ধর্মীয় সন্ত্রাসের প্রধান অঙ্গ হিসেবে হিস্ট্রিয় যে ক্যালেন্ডার ছিল সেটা কিন্তু বাতিল করা হয়, এবং প্রতি বিপ্লবীদের ধ্বংস করার উদ্দেশ্যে ফ্রান্সে বিনা বিচারে গ্রেপ্তার ও মৃত্যুদণ্ড কিন্তু শুরু হয়। এর ফলে কি হয়? এর ফলে ফ্রান্সের বেকার যুবক, ভবঘুরে অর্থাৎ যারা সাকুলত গোষ্ঠীর মানুষ, রোবসপিয়ারের নেতৃত্বে ভয়াবহ লাল সন্ত্রাসের বিরুদ্ধে জ্যাকোবিনদের হত্যা করতে শুরু করে। ফ্রান্সের বিপ্লবী ক্যালেন্ডার অনুযায়ী যা ছিল থার্মিডোরীয় মাসের ৯ তারিখ, এর পরদিনই তাদের গিলোটিনে হত্যা করা হয়। ফ্রান্সের বিপ্লবের ইতিহাসে এই ঘটনা থার্মিডোরীয় প্রতিক্রিয়া নামে পরিচিত। রোবসপিয়ারের মৃত্যুর সঙ্গে সঙ্গে ফ্রান্সের সন্ত্রাসের শাসনের অবসান ঘটে। অর্থাৎ এই যে সন্ত্রাসের শাসনের যে একটা নীল নকশা, এটা কিন্তু সম্পূর্ণ তৈরি করেছিলেন রোবসপিয়ার। তাই যখন থেকে বেকার যুবক এবং ফ্রান্সের মানুষজনরা বুঝতে পারলেন যে এটা হলো রোবসপিয়ারের একটা চাল বা রোবসপিয়ারের একটা ছক, এই জন্য তখন মানুষ কিন্তু ধীরে ধীরে রোবসপিয়ারের যারা অনুগামী ছিলেন, অর্থাৎ যারা মানুষকে খুন করতেন এবং বিনা বিচারে গ্রেপ্তার করতেন, মৃত্যুদণ্ড দিতেন, নিখোঁজ করে দিতেন, তাদেরকে কিন্তু তারা ধরা শুরু করলো। এবং ধরা শুরু করলো কবে? সেটা ছিল ফ্রান্সের যে বিপ্লবীদের যে ক্যালেন্ডারটা ছিল সেটা থার্মিডোরীয় মাসের ৯ তারিখ। সেই জন্য এই ঘটনাকে থার্মিডোরীয় প্রতিক্রিয়াও বলা হয় কিন্তু। অর্থাৎ তারপরে কি করা হলো, যে জ্যাকোবিন দলের যারা ছিলেন রোবসপিয়ারের সংস্পর্শে, তাদের সকলকে কিন্তু ধরে ধরে কি করা হলো? হত্যা করা শুরু করা হলো, এবং পরবর্তীতে রোবসপিয়ারের কিন্তু মৃত্যু ঘোষণা করা হলো, এবং তাকেও কিন্তু সেই গিলোটিনেই হত্যা করা হয়। এবং তারপরেই কিন্তু ধীরে ধীরে এই ফ্রান্সে সন্ত্রাসের শাসনের অবসান ঘটে। আশা করি তোমরা যদি এই ঘটনাটা সম্পূর্ণ একটু ভালো করে শোনো, তাহলে তোমাদের পুরো কনসেপ্টটাই ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ বুঝতেই পারলা যে ফ্রান্সের সন্ত্রাসের শাসনটা কি। তাহলে একদম প্রথম থেকে আরেকবার তোমাদের একটু বলি সুবিধার্থে।
সন্ত্রাসের শাসন হলো ১৭৯৩ সালের ২১শে জানুয়ারি ফরাসি সম্রাট ষোড়শ লুই যখন মৃত্যুদণ্ড হলো, তারপরে কিন্তু ফ্রান্সের অভ্যন্তর এবং বৈদেশিক দিকে নানা সমস্যার সম্মুখীন হয় এবং সেই মুহূর্তেই রোবসপিয়ার, তিনি কিন্তু জ্যাকোবিন দলের একজন শীর্ষস্থানীয় নেতা, তিনি আসেন এবং তিনি দেশে একটা আপৎকালীন জরুরি অবস্থা জারি করেন এবং এটাই কিন্তু সন্ত্রাসের শাসন এবং তিনি দীর্ঘ ১৩ মাস ধরে এই শাসন জারি রাখেন, অর্থাৎ ১৭৯৩ সালের ২রা জুন থেকে ১৭৯৪ সালের ২৭শে জুলাই পর্যন্ত, এবং নির্বিচারে বহু মানুষকে হত্যা করা এবং নিখোঁজ হয়ে যায় বহু মানুষ, প্রায় ৫০,০০০ মানুষকে হত্যা করা হয় এবং দার্শনিক থেকে শুরু করে বহু সাধারণ মানুষকেও কিন্তু মৃত্যুদণ্ড দেয়া হয়। এই ঘটনা কিন্তু লাল সন্ত্রাস নামে পরিচিত। আর এই সন্ত্রাসের শাসনের কিন্তু ৩টি রূপ ফুটে ওঠে। একটা অর্থনৈতিক সন্ত্রাস, অর্থাৎ ল অফ ম্যাক্সিমাম জারি করে বলপূর্বক কিন্তু জিনিসের দাম, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানো হয়। যেখানে রেশন থেকেই কিন্তু রুটি, মাংস এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিন্তু নির্দিষ্ট মূল্যে বিলি করা হয়। এছাড়াও ধর্মীয় সন্ত্রাসের প্রধান অঙ্গ হিসেবে কিন্তু হিস্ট্রিয় যে ক্যালেন্ডার, সেটা কিন্তু বাতিল করা হয় এবং প্রতিবিপ্লবীদের ধ্বংস করার উদ্দেশ্যে বিনা বিচারে তাদেরকে আটক করা হয় এবং গ্রেপ্তার করা হয়। আর পরবর্তীতে দেখা যায় যে এর পরিপ্রেক্ষিতে ফ্রান্সের যারা যুবক ভবঘুরে, তারা কিন্তু রোবসপিয়ার এবং তার জ্যাকোবিন দলের নেতা যারা ছিলেন তাদের কিন্তু ধীরে ধীরে পাকড়াও করতে শুরু করে বা ধরতে শুরু করে এবং ধরার পর তাদের কিন্তু হত্যা করতে শুরু করে এবং ধীরে ধীরে পরবর্তীতে কিন্তু লাস্টে রোবসপিয়ারকেও কিন্তু তারা ধরে এবং গিলোটিন যন্ত্রের মাধ্যমে তারা কিন্তু রোবসপিয়ারেরও মৃত্যুদণ্ড ঘোষণা করে। আর এই ঘটনাটা শুরু হয়ে গিয়েছিল সাধারণ মানুষ এবং যুবক এবং যারা ভবঘুরে ছিল তাদের মধ্যে, যেটা হলো ফ্রান্সের থার্মিডোরীয় মাসের ৯ তারিখ ক্যালেন্ডারে। তাই এই ঘটনাটাকে কিন্তু থার্মিডোরীয় প্রতিক্রিয়াও বলা হয়। আর ঠিক এই রোবসপিয়ারের মৃত্যুদণ্ডের পরপরই কিন্তু ফ্রান্সের সন্ত্রাসের শাসনের অবসান ঘটলো। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। আর তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করতে ভুলো না। আর বন্ধু-বান্ধবদের মাঝে অবশ্যই শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর আরো যে ধরনের ভিডিও তোমরা দেখতে চাও বা আরো যে ধরনের ভিডিও তোমাদের প্রয়োজন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমরা চেষ্টা করব সে ধরনের ভিডিও উপস্থাপন করার। আশা রাখছি তোমরা তাহলে উপকৃত হবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।